অঙ্কটির খ অংশে বলা হয়েছে স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় করো। এখানে দুটি করণীয় আছে, একটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ এবং চলতি দায়। আমরা প্রথমে অঙ্কটির স্থায়ী সম্পদ নির্ণয় করব। স্থায়ী সম্পদ আমরা জানি যে সকল সম্পদ ক্রয় করার পর কমপক্ষে 1 বছর বা তার বেশি সময় অনায়াসে ব্যবহার করা যায় সেগুলোকেই স্থায়ী সম্পদ বলে। অর্থাৎ যে সম্পদের আয়ুষ্কাল কমপক্ষে 1 বছরের বেশি সেগুলোকেই আমরা স্থায়ী সম্পদ বলবো। তাহলে আমরা প্রথমে স্থায়ী সম্পদগুলো দেখে নেই। দেখো এখানে বলছে প্রথমে এটা হচ্ছে সেবা আয়। এখানে উপর বলছে যে এটা সেবা আয়। অনুপার্জিত সেবা আয় এটি হচ্ছে দায়। মণিহারি ক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। উত্তোলন এটা হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস করে। এবং ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায় দীর্ঘমেয়াদী। এই যে অফিস সরঞ্জাম, এই একটি পেয়েছি আমরা স্থায়ী সম্পদ এক, এটি একটি স্থায়ী সম্পদ। এরপর বলছে বিক্রয় খতিয়ানের জের, মানে এটা প্রাপ্য হিসাব। আগুনে বিনষ্ট পণ্য এটা মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন এটি মুনাফা জাতীয় ব্যয়। প্রারম্ভিক মণিহারি এটিও নয়। এরপর দেখো বলছে আইন বই। আইন বই যদি আমরা একবার ক্রয় করি তাহলে অনায়াসে কয়েক বছর ব্যবহার করা যায়, সেজন্য এটিও একটি স্থায়ী সম্পদ। তাহলে দুইটি। এরপর বলছে আয়কর এটা মুনাফা জাতীয় ব্যয়। চালানি কারবারে পণ্য প্রেরণ এটি হচ্ছে আমাদের এটি ক্রয়। এরপর হচ্ছে সমাপনী মণিহারি এটা হচ্ছে আমাদের একটি সম্পদ, চলতি সম্পদ। এরপর মূলধন যেটা আমরা বুঝি মালিকানা সত্ত্ব। এরপর বলছে দেখো আসবাবপত্র। আসবাবপত্র যদি আমরা একবার ক্রয় করি তাহলে কয়েক বছর ব্যবহার করা যায়, সেজন্য এটি একটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এরপর চেম্বার ভাড়া। চেম্বার ভাড়া যেটা প্রতি মাসে দিতে হয়। এরপর প্রদেয় হিসাব এটি একটি দায়। এরপর বলছে দালান কোঠা। তাহলে এই যে একটি আমরা মোট 4টি স্থায়ী সম্পদ অঙ্কে পেয়েছি। স্থায়ী সম্পদ কি বলছে যে সকল সম্পদ একবার ক্রয়ের ফলে কয়েক বছর ব্যবহার করা যায় এবং 1 বছরের অধিক থেকে কয়েক বছর ব্যবহার করা যায় সে সকল সম্পদের নামই হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। সেই হিসাবে 1 নম্বরে আমরা পেয়েছি অফিস সরঞ্জাম, 2-এ পেয়েছি আইন বই, 3-এ হচ্ছে আসবাবপত্র এবং 4 হচ্ছে দালান কোঠা। এই 4টি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। দেখো এখানে এই অঙ্কটি এভাবে এখানে করে দেয়া আছে যে এই 4টি আমরা করে নিছি, যে স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম 1 লাখ টাকা, আইন বই 20,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা এবং দালান কোঠা হচ্ছে 75,000 টাকা। মোট 2,55,000 টাকা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ। এরপর বলছে কি চলতি দায়। এখন চলতি দায় কোনটা সেটি দেখো, এখানে চলতি দায়ও আমাদের দেখতে হবে। দেখো এখানে বলছে সেবা আয়, এটা তো আমাদের আয়। এরপরে বলছে অনুপার্জিত সেবা আয়। এই কথাটির অর্থ কি অগ্রিম আয়, অর্থাৎ কোনো আয় আমাদের অর্জিত হয়নি কিন্তু সেই টাকাটা আমরা গ্রহণ করেছি, সেটির নাম হচ্ছে অনুপার্জিত সেবা আয়। তাহলে এটি একটি আমাদের চলতি দায়। দেখো অনুপার্জিত সেবা আয় 60,000 টাকা। এরপর বলছে কি মণিহারি ক্রয়, এটা তো হবে না, এটা মুনাফা জাতীয় ব্যয়। উত্তোলন ব্যাংক জমাতিরিক্ত, এটি কিন্তু ব্যাংক জমাতিরিক্ত, এটি হচ্ছে দায়। এখানে কি বলছে চলতি দায়। তাহলে এই যে ব্যাংক জমাতিরিক্ত এটি বছরে একাধিকবার হ্রাস বৃদ্ধি হবে, সেজন্য এটিকেও চলতি দায় বলা হয়। তাহলে আমরা দুটি পেয়েছি, যে ব্যাংক জমাতিরিক্ত 75,000 টাকা। তাহলে ব্যাংক জমাতিরিক্ত 75,000 টাকা। এরপর বলছে অফিস সরঞ্জাম, এটা তো সম্পদ। বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের হচ্ছে কি, বিক্রয় খতিয়ানের জের আমাদের সম্পদ। তারপরে আগুনে বিনষ্ট পণ্য এটা ব্যয়। বিজ্ঞাপন ব্যয়। এরপরে দেখো বলছে আয়কর, এটাও ব্যয়। চালানি কারবারে পণ্য প্রেরণ, চালানি কারবারে পণ্য প্রেরণ হবে না। এরপর বলছে দেখো সমাপনী মণিহারি নয়, এটা মূলধন। আসবাবপত্রের চেম্বার ভাড়া এটি ব্যয়। এরপর দেখো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে আমাদের একটি মুনাফা চলতি দায়। তাহলে আমরা মোট দায় পেয়েছি 3টি। একটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, অনুপার্জিত সেবায় মানে আয়ের অগ্রিম, অনুপার্জিত সেবায়, ব্যাংক জমাতিরিক্ত, অনুপার্জিত সেবায় এবং প্রদেয় হিসাব। অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অঙ্কে মালিকানা সত্ত্বের বিষয় আছে, যেমন মূলধন, আয়কর এবং উত্তোলন। এগুলো নিয়ে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করি। এরপরে কিছু আয় আছে, যেমন সেবা আয় আছে এবং কিছু ব্যয় আছে। আমাদের অঙ্কের রেওয়া মিল, এরপরের অঙ্কে আমাদের গ নাম্বার অঙ্কে রেওয়া মিল করতে বলছে।